পড়ো, হতে হবে বড়। লেখা পড়া শিখে যারা তারা বড় হয়, জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয়। খুব খুব পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বাংলা ক্লাসে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহ তাআলার কৃপায় সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম টপিক শব্দের শ্রেণীবিভাগ নিয়ে। গত ক্লাসে উৎসকতভাবে শব্দের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শব্দের গঠনমূলক ও অর্থমূলক শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় শব্দের শ্রেণীবিভাগ নিয়ে প্রশ্ন এসে থাকে। আজকের ক্লাসে শব্দের শ্রেণীবিভাগগুলো মনে রাখার কিছু টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা শব্দের গঠনমূলক ও অর্থমূলক শ্রেণীবিভাগগুলো একটু দেখে আসি। আমরা কিছু বর্ণ ও শব্দ দেখতে পাচ্ছি। আজকের পাঠ বাংলা শব্দের গঠনমূলক ও অর্থমূলক শ্রেণীবিভাগ। গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার: এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। মৌলিক শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ যে শব্দগুলোকে কোনোভাবেই ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, আবার ভাঙলে বা বিশ্লেষণ করলে সেটার কোনো অর্থ প্রকাশ করে না, সেগুলোই মৌলিক শব্দ। মনে রাখতে হবে, মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ, অর্থাৎ মূল শব্দ। মৌলিক শব্দের আমরা উদাহরণগুলো একটু দেখি। যেমন গোলাপ, এটা একটি শব্দ, মৌলিক শব্দ, যে শব্দটিকে ভাঙা যায় না, আবার ভাঙলে এটার কোনো অর্থ প্রকাশ করবে না। হাত, এই শব্দটিকেও কোনোভাবেই ভাঙা যায় না। যদি আমরা হা যোগ ত এভাবে ভাঙি তাহলে কিন্তু সেটার কোনো অর্থ প্রকাশ করছে না, সুতরাং এটা মৌলিক শব্দ। মৌলিক শব্দের আরো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। নাক, এ শব্দটিকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, আবার ভাঙলে এটার কোনো অর্থ প্রকাশ করবে না, সুতরাং এটা মৌলিক শব্দ। তিন, লাল, এই শব্দগুলো মৌলিক শব্দের উদাহরণ। আরো কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন চাঁদ, চল, আম, এগুলো মৌলিক শব্দ। এগুলোর কোনোটিকেই ভাঙা যায় না, ভাঙলেও এটার কোনো অর্থ প্রকাশ করবে না, সুতরাং এগুলো মৌলিক শব্দ। আর মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। এবার আমরা সাধিত শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক কোনো শব্দ পাওয়া যাবে সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। অর্থাৎ সহজভাবে যদি বলি, যে শব্দটিকে ভাঙা যায় এবং বিশ্লেষণ করা যায় এবং সেটা বিশ্লেষণ করলে সেটার অর্থ প্রকাশ করে, সেগুলোই সাধিত শব্দ। তবে এই শব্দগুলো সমাস যোগে গঠিত হয় কিংবা প্রত্যয় যোগে অথবা উপসর্গ যোগে গঠিত হয়ে থাকে। সাধিত শব্দের কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। যেমন ডুবুরি, এই শব্দটিকে যদি ভাঙা হয় ডুব যোগ উড়ি, সুতরাং শব্দটিকে ভাঙা যাচ্ছে, তাই এটি সাধিত শব্দ। এরপর দেখতে পাচ্ছি চলন্ত, চল যোগ অন্ত, এটি ধাতু, অন্ত এটা প্রত্যয়, সুতরাং এই শব্দটি সাধিত শব্দ, কারণ এটাকে ভাঙা যাচ্ছে বা বিশ্লেষণ করা যাচ্ছে এবং এটার অর্থ প্রকাশ করছে। প্রশাসন, এটা একটা শব্দ। প্র মানে প্রকৃষ্ট, শাসন মানে শাসন, অর্থাৎ প্রকৃষ্ট রূপে শাসন। এটা ভাঙা গেল এবং এটার অর্থ প্রকাশ করলো। আমরা জানি শব্দের শুরুতে উপসর্গ বসে শব্দ গঠন করে। প্রশাসন, এটি সাধিত শব্দ। আরো শব্দ দেখতে পাচ্ছি সাধিত শব্দের উদাহরণ। বিদ্যালয়, এটি একটা শব্দ, যে শব্দটিকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় এটা একটা শব্দ, এটা সন্ধিযুক্ত শব্দ। বিদ্যা এটা নলেজ বা জ্ঞান, আলয় মানে হাউজ বা বাড়ি বোঝানো হয়ে থাকে, সুতরাং এই শব্দটিকে ভাঙা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে এবং দুটি শব্দেরই অর্থ প্রকাশ করছে। মনে রাখতে হবে এটা ভাঙলে
একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে। গোলাপি, আমরা মৌলিক শব্দ পেয়েছিলাম গোলাপ, এটা মূল শব্দ, কিন্তু গোলাপি এর সাথে ই প্রত্যয় যুক্ত হচ্ছে, যেমন গোলাপ যোগ ই, এটা ই প্রত্যয় যোগে গঠিত শব্দ, যে শব্দটিকে ভাঙা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে এবং অর্থ প্রকাশ করছে। আমরা মৌলিক শব্দে পেয়েছিলাম চাঁদ, চাঁদ শব্দ, যে শব্দটি মূল শব্দ, মৌলিক শব্দ, কিন্তু চাঁদনি এটা সাধিত শব্দ, কারণ এই শব্দটিকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। চাঁদ যোগ নি প্রত্যয় যোগে গঠিত শব্দ, সুতরাং এটি সাধিত শব্দ, অর্থাৎ যে শব্দটিকে ভাঙা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে এবং ভাঙার পরে শব্দটির অর্থ প্রকাশ করছে, সেগুলোই হলো সাধিত শব্দ। এবার আমরা অর্থ অনুযায়ী শব্দের শ্রেণী বিভাগগুলো একটু দেখি। অর্থ অনুযায়ী শব্দ তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ এবং যোগ রূঢ় শব্দ। এই শব্দগুলো পরীক্ষায় নৈবেত্তিক অংশে এসে থাকে। আমরা যৌগিক শব্দের সংজ্ঞাটি একটু দেখে নিই। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। সহজ ভাষায় যদি বলি, যে সকল সাধিত শব্দের আবিধানিক এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকেই যৌগিক শব্দ বলে। আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। এখানে যৌগিক শব্দের উদাহরণ চিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছে। গায়ক, এটা একটা শব্দ, যৌগিক শব্দ, এটা ভাঙলে পাওয়া যায় গই যোগ নক, সুতরাং গায়ক। গই শব্দটি ধাতু, এটা অর্থাৎ ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। গায়ক শব্দটি অর্থ হলো গান করে যে, এখানে গই শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া, অর্থাৎ যিনি গান গান। সুতরাং এই মূল শব্দের সাথে অর্থাৎ আবিধানিক শব্দের সাথে ব্যবহারিক শব্দের একটা মিল রয়েছে। এই শব্দের সাথে গায়ক, যিনি গান গান, এই শব্দের মিল রয়েছে, সুতরাং এটা যৌগিক শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি কর্তব্য। কর্তব্য এটা একটা শব্দ, এটা যদি ভাঙি তাহলে পাই ক্রি যোগ তব্য। ক্রি এটা একটা ধাতু, তব্য হলো প্রত্যয়। ক্রি ধাতু, এটা সংস্কৃত ধাতু, যার বাংলা ধাতু হলো করা, অর্থাৎ কোনো কিছু করা, কাজ করা। কর্তব্য শব্দের অর্থ হলো যা করা উচিত, সুতরাং ক্রি করার সাথে কর্তব্যের একটা সম্পর্ক রয়েছে, সুতরাং এটা যৌগিক শব্দ, অর্থাৎ এর আবেদনিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দৌহিত্র। দৌহিত্র শব্দের অর্থ হলো কন্যার পুত্র বা নাতি। এখানে ভাঙলে আমরা পাই দুহিতা যোগ স্ন, অর্থাৎ দুহিতা অর্থ হলো কন্যা। এখানে কন্যা সাথে দৌহিত্রের একটা সম্পর্ক রয়েছে। কন্যা না থাকলে দৌহিত্র কোথায় থেকে হয়? সুতরাং দুহিতা এবং দৌহিত্র এটার মধ্যে মিল রয়েছে, যার কারণে এটা যৌগিক শব্দ। যৌগিক শব্দের আরো উদাহরণ আমরা একটু দেখি। যেমন মধুর, যেটা মধুর মতো মিষ্টি গুণযুক্ত শব্দকে বোঝানো হচ্ছে, এটা ভাঙলে পাই মধু যোগ র, সুতরাং মধু মিষ্ট জাতীয় বস্তু, এটার সাথে মধুর একটা শব্দের সম্পর্ক রয়েছে, সুতরাং এটা যৌগিক শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি চিকামারা। চিকামারা শব্দের অর্থ হলো, আমরা দেখতে পাচ্ছি চিত্রে, দেওয়াল লিখন। চিক শব্দের অর্থ হলো দেওয়াল, মারা অর্থাৎ লিখন অর্থে ব্যবহৃত হয়েছে। চিকামারা মানে দেওয়াল লিখন। চিক দেওয়াল, এটার সাথে চিকামারা শব্দের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ আবিধানিক শব্দের সাথে ব্যবহারিক একটি অর্থের সম্পর্ক রয়েছে, সুতরাং এটা যৌগিক শব্দ। এরপরে দেখতে পাচ্ছি বাবুয়ানা। বাবুয়ানা অর্থাৎ বাবুর মতো ভাব এমনটি বোঝায়। এখানে বাবু যোগ আনা প্রত্যয় যোগে গঠিত শব্দ, বাবুর সাথে বাবুয়ানা শব্দের সম্পর্ক রয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এখানে একই রকম, সুতরাং এটি যৌগিক শব্দের উদাহরণ। আমরা যৌগিক শব্দ সহজে মনে রাখার একটু টেকনিক দেখিয়ে দিয়েছি, কারণ অসংখ্য শব্দ রয়েছে যেটা মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। এই বাক্যের মাধ্যমে বাক্যটি মুখস্থ করলে এটা একটা টেকনিক, মুখস্থ রাখলে সহজেই শব্দগুলো মনে রাখা যাবে। যেমন মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এই বাক্যগুলোতে মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, দৌহিত্র, চিকামারা,
পিতৃহীন, চালক, পাঠক, মিতালি, পাগলামি এগুলো যৌগিক শব্দের উদাহরণ। এবার আমরা রূঢ়ি শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। আমরা সহজ ভাষায় যদি বলি যে সকল শব্দ আবিধানিক এবং ব্যুৎপত্তিগত অর্থ মূল শব্দের সাথে মিল না রেখে অন্য কোনো অর্থ প্রকাশ করবে সেগুলোই রূঢ়ি শব্দ। আরও সহজ উপায় হলো এই শব্দগুলো নিঃসন্দেহে কোনো প্রত্যয় অথবা উপসর্গ অথবা বিভক্তি যোগে গঠিত শব্দ হবে, কিন্তু সেই শব্দটি মূল অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করবে, সেগুলো হলো রূঢ়ি শব্দ। আমরা উদাহরণ একটু দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে হস্তি। আমরা জানি হস্তি শব্দের অর্থ হলো হাতি, কিন্তু এখানে হস্তি শব্দটা দ্বারা আবেদনিক অর্থ এবং ব্যবহারিক অর্থ এক বোঝানো হয়নি। হস্তি দ্বারা এখানে যেটা বোঝানো হয়েছে হস্ত আছে যার, অর্থাৎ হাত আছে যার, হস্ত মানে এখানে হাতকে বোঝানো হয়েছে। আবেদনিক অর্থ হস্তি হলেও ব্যবহারিক অর্থে মূলত হস্তকে বোঝানো হয়েছে, সুতরাং ভিন্ন অর্থ প্রকাশ করছে, যার কারণে এটি একটি রূঢ়ি শব্দ। এরপরে দেখতে পাচ্ছি গবেষণা, যেটা অর্থ হয়ে থাকে যে ব্যাপক অর্থে অধ্যয়ন করা বা কোনো বিষয়ে পর্যালোচনা করা, অর্থাৎ যে বিষয়ে কোনো মানুষ থিসিস করে যেটা বুঝে থাকি, কিন্তু এটা ব্যবহারিক অর্থে ব্যবহার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গো যোগ এসোনা। গো অর্থ গরু, এসোনা মানে খোঁজা, গরু খোঁজা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এ শব্দের আবেদনিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নেই, যার কারণে এটি একটি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের আরো উদাহরণ দেখি আমরা। এখানে দেখতে পাচ্ছি বাঁশি। সাধারণত বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুকে বোঝানো হয়, কিন্তু এই বাঁশি দ্বারা কোনো বাঁশের তৈরি কোনো বিষয় বোঝানো হচ্ছে না, বাঁশি দ্বারা বোঝানো হচ্ছে বিশেষ কোনো বাদ্যযন্ত্রকে। সুতরাং আবেদনিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল নেই, যার কারণে এটি একটি রূঢ়ি শব্দের উদাহরণ। এরপর দেখতে পাচ্ছি সন্দেশ। সন্দেশ শব্দটি প্রত্যয়গত একটি শব্দ। প্রত্যয়গত অর্থে সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু এখানে সাধারণত আমরা যে অর্থ দেখে থাকি সেটা মিষ্টান্ন বিশেষ, মিষ্টি জাতীয় কোনো বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ আবেদনিক অর্থের সাথে ব্যবহারিক অর্থ মিল নেই, যার কারণে এটি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের আরো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি তৈল। এটা বিভক্তি যোগে গঠিত শব্দ, তৈলে বা তেলে, তেল যোগ এ। আমরা সাধারণত জানি তিল থেকে তোল হয়, কিন্তু এখানে আমরা তিল থেকে শুধু তোলকে বুঝি না, আমরা তোল দ্বারা সয়াবিন তেল বুঝি, সরিষার তোল বুঝি, এই জাতীয় শব্দকে বোঝানো হয়ে থাকে। সুতরাং মূল শব্দ তিলকে বোঝানো হচ্ছে না, মূল শব্দের সাথে অর্থাৎ আবিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নেই, যার কারণে এটি রূঢ়ি শব্দ। এরপরে দেখতে পাচ্ছি প্রবীণ। প্রবীণ, এটি প্র একটি উপসর্গ, বিন অর্থাৎ বিনা থেকে আসছে, অর্থাৎ প্রকৃষ্ট বিনা বাদককে বলা হয়ে থাকে, যিনি প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন, কিন্তু এখানে সে অর্থে ব্যবহারিক অর্থে কিন্তু এমনটি বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে কোনো বয়স্ক মানুষকে। সুতরাং ব্যবহারিক অর্থের সাথে আবেদনিক অর্থের মিল নেই, যার কারণে এটি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ মনে রাখার আমরা একটু টেকনিক দেখিয়ে দিয়েছি। তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। এখানে তৈলে ভাজা সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবি, হস্তি, দারুণ, বাঁশি, হরিণ, মণ্ডপ এগুলো রূঢ়ি শব্দের উদাহরণ। যোগরূঢ় শব্দের সংজ্ঞাটি আমরা একটু দেখে নিই। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। মনে রাখতে হবে এই শব্দগুলো অবশ্যই সমাস নিষ্পন্ন শব্দ হবে, সমাসবদ্ধ শব্দ হবে, আর সমস্যমান পদ দ্বারা যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে।
যোগরূঢ় শব্দের আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন পঙ্কজ, পঙ্কজ শব্দের দ্বারা বোঝানো হয় পঙ্কে জন্মে যা, অর্থাৎ কাদায় জন্মে যা। এটা সমাসবদ্ধ শব্দ, এটা উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু এখানে আমরা পঙ্কজ দ্বারা বুঝে থাকি পদ্ম ফুল, কিন্তু পঙ্কে জন্মে অনেক কিছুই, যেমন শৈবাল, শালুক, পদ্মফুল, আরও অনেক কিছু জন্মগ্রহণ করে, কিন্তু সেগুলোকে আমরা বুঝি না, পঙ্কজ দ্বারা বুঝে থাকি শুধু পদ্মফুল। সুতরাং এটি যোগরূঢ় শব্দ। এরপরে দেখতে পাচ্ছি জলধি। জলধি অর্থ হলো জল ধারণ করে এমন কিছু, কিন্তু আমরা জলধি দ্বারা সাধারণত সমুদ্রকে বুঝে থাকি, অর্থাৎ ব্যবহারিক অর্থ সমুদ্রকে বোঝানো হয়েছে। সুতরাং এটি যোগরূঢ় শব্দের উদাহরণ। এরপর দেখতে পাচ্ছি রাজপুত। রাজপুত দ্বারা রাজার পুত্র এমনটি বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে আমরা জানি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি জাতি রয়েছে, যে জাতির নাম হচ্ছে রাজপুত। এখানে সেই জাতি বিশেষকে বোঝানো হচ্ছে। সুতরাং এটি যোগরূঢ় শব্দের উদাহরণ। এটা সমাসবদ্ধ শব্দ, রাজার পুত বা পুত্র। এরপর দেখতে পাচ্ছি মহাযাত্রা। মহাযাত্রা দ্বারা আমরা মহা সমারোহে যাত্রা অর্থে বুঝে থাকি, কিন্তু এখানে সে অর্থে ব্যবহৃত হয় নাই। এটা মহাযাত্রা দ্বারা এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। সুতরাং এটি যোগরূঢ় শব্দ। মহাযাত্রা এটিও সমাসবদ্ধ শব্দ। যোগরূঢ় শব্দ মনে রাখার আমরা টেকনিক একটু দেখে নেই। রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করলো। এখানে রাজপুত্র, পঙ্কজ মানে পদ্মফুল, সরোজ মানেও পদ্মফুল। এই ফুলগুলো তোলার উদ্দেশ্যে জলধিতে অর্থাৎ সমুদ্রে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করলো। এই বাক্যটি মনে রাখলে সহজেই যোগরূঢ় শব্দ মনে রাখা সহজ হবে। আশা করছি আজকের ক্লাসটি দেখে শব্দ শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের যে প্রবলেমগুলো ছিল তা সহজেই সলভ করে নিতে পারবে। ক্লাসটি দেখে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থকতায় পর্যবসিত হবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।